আশু পালা পালা, আশু পালা, আশু পালা পালা, আশু পালা। তুমি টি শার্ট কেন পরো না? এই ফুল স্লিভ শার্ট আমাকে খুব বিরক্ত করে। তুমি কোনো আওয়াজ শুনতে পেলে? আরে ছাড়ো না, কেউ নেই। কেন চিন্তা করছো? এদিকে এসো। বিশাল, 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 আমি বিশালের কাছে যাব।
বাবা বিশাল কোথায়? মা শোন, তুই তোর বাড়িতে আছিস, সুরক্ষিত আছিস। শান্ত হয়ে বল কি হয়েছে, প্লিজ টেল। আমার খুব ভয় করছে বাবা, ওর সাথে কোনো ক্ষতি হয়ে যায়। এক মিনিট ম্যাডাম, শান্ত হন আপনি। আগে বলুন কি হয়েছিল, আর আপনার এই অবস্থা কে করেছে? আসলে আমি আর বিশাল গাড়ির ওই অদ্ভুত লোকটা কোথা থেকে এসেছে জানি না। আমার সাথে তার কি শত্রুতা? ও আমাকে কিডন্যাপ করতে চাইছিল। বিশাল তো আমাকে বাঁচালো, কিন্তু জানি না তারপরে ওর সঙ্গে কি হলো। আমি শুধু ছুটছিলাম, যতক্ষণ আমার জ্ঞান ছিল আমি ছুটছিলাম। ওই লোকটার মুখ, গাড়ির নাম্বার বা গাড়িতে কোনো চিহ্ন এরকম কিছু মনে আছে আপনার? আমার কিচ্ছু মনে নেই। আমি গাড়ির নাম্বার দেখিনি, আর এই লোকটার মুখটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। বিশালের যদি আমার জন্য কোনো ক্ষতি হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আপনি আমাদের বলতে পারবেন যে এই ঘটনাটা কোথায় হয়েছিল? সত্যিকারের ভালোবাসা একটা এমনই সম্পর্ক যা দুটো হৃদয়কে কাছে এনে জুড়ে দেয়। এই সম্পর্কের ভিত হয় দুজনের সম্মতি আর একে অন্যের প্রতি চিরাচরিত সম্মান। যদি ভালোবাসার কর্তব্য ঠিক পালন করা যায় তবে তা পৃথিবীর বুকে দৃষ্টান্ত হতে পারে, কিন্তু সেটা যদি একতরফা হয় তবে তা ঘোরে পরিণত হয়, যা মানুষকে অন্যায়ের দিকে ঠেলে নিয়ে যায়। আর ভয়ঙ্কর এই পথেই নিশ্চিহ্ন হয়ে যায় অনেক নিরীহ মানুষের জীবন। কখনো কখনো কল্পনার থেকেও ভয়ঙ্কর আর অদ্ভুত হয়ে ওঠে সত্য। অশ্বিনী আর বিশালের উপর আক্রমণ কে করেছিল? বিশালকে কি শুধুমাত্র কিডন্যাপ করা হয়েছিল, নাকি ওকে খুনও করা হয়, নাকি ও নিজেই কোনো নির্দিষ্ট কারণে শহর ছেড়ে পালিয়ে গেছিল? সম্ভাবনা তো অনেক ছিল, কিন্তু না তো কেউ সত্যিটা আসলে জানতো, না কেউ উত্তর দিতে পারছিল। জিজ্ঞাসাবাদের দরুন পুলিশ অনেক প্রমাণ পেয়েছিল, কিন্তু এই প্রমাণের গোল ভুলভুলাইয়ার পেছনে একটা এমন ষড়যন্ত্র লুকিয়েছিল যে যখন উত্তরপ্রদেশের পুলিশ সেই তীরে পৌঁছয় তখন তাদের সামনে এমন নির্মম সত্য উঠে আসে যা পুরো উত্তরপ্রদেশের ঘুম উড়িয়ে দেয়। দাঁড়ান দাঁড়ান, ওই যে বাইক। তাড়াতাড়ি খোঁজুন, দেখুন আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। এই দেখুন স্যার, হেলমেট। দাও। ম্যাম, হেলমেট পাওয়া গেছে। প্রকাশ, ফরেনসিক টিমকে বলুন হেলমেট আর বাইকের ওপরে চুল, ফিঙ্গারপ্রিন্ট বা আর যা কিছু আপনি পাবেন সেগুলো ডিএনএ টেস্ট করে আমাকে রিপোর্ট ma'am. করবেন। প্রকাশ, আমার এই কেসটা একটু অদ্ভুত লাগছে। কেউ ওই মহিলাকে কেন কিডন্যাপ করতে চাইবে? যদি ওই মহিলাকেই কিডন্যাপ করার ছিল তাহলে বিশালকে কিডন্যাপ করতে গেল কেন? ম্যাম, হতে পারে অশ্বিনীর মতো বিশালও পালিয়ে গেছে। না, বিশাল যদি ওখান থেকে পালাতো তাহলে ওই মহিলাকে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতো।
আর নিজের বাইকটা এখানে কেন ফেলে রেখেছে তো? চলুন বিশালের বাড়িতে যাই আর দেখি আসলে ব্যাপারটা কি। হ্যাঁ ম্যাম। একটি বিশেষ খবর ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরে। শোনা যাচ্ছে এই শহরে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একজন আহত প্রেমিকা পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছে। তার বক্তব্য, একজন ব্যক্তি তার উপর এবং তার প্রেমিকের উপর হঠাৎ করে আক্রমণ করে। এই আক্রমণে মেয়েটি ভীষণভাবে আহত হয়েছে এবং তার প্রেমিকের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালীন পুলিশ ছেলেটির বাইক খুঁজে পেয়েছে। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে এটা বলা যাচ্ছে না যে ছেলেটিকে কেউ কিডন্যাপ করেছে নাকি তাকে খুন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হাতে ওই বাইকটি ছাড়া আর কিছুই আসেনি। পুলিশ সন্দেহ করছে এই কাজ ওই প্রেমিক প্রেমিকার কোনো বন্ধু বা আত্মীয় করেছে। ম্যাম, আমি সোনু, বিশাল দাদার ছোট ভাই। আর এ হলো আমার কাকু নবীন কুমার। মা বাবা চলে যাওয়ার পর উনি আমাকে মানুষ করেছেন। ম্যাডাম কি কিছু জিজ্ঞেস করেছে? তুই তো এমনিই বলতে শুরু করেছিস। ম্যাডাম, বিশাল কোথায়? এক্ষুনি তো বললাম আপনাকে, অশ্বিনী বলেছিল ওদের ওপর কেউ অ্যাটাক করেছে। দেখুন ম্যাডাম, বিশাল এখন কাজকর্মের জন্য বাইরে বাইরে ঘুরে বেড়ায়। দু একদিনের মধ্যেই এসে যাবে। অদ্ভুত লোক তো আপনি। আপনার ভাইপোর বাইক পাওয়া গেছে রাস্তায়, ওনার গার্লফ্রেন্ড আহত, আর আপনার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই দেখছি। দেখুন, আমি শুধু এটুকু জানি, আমার ভাইপোর এই শহরে কোনো শত্রু নেই। কেন ওর কেউ ক্ষতি করবে? আর ওই মেয়েটার কথায় আমার কোনো ভরসা নেই। ঠিক আছে, দরকার পড়লে আমরা আবার জিজ্ঞাসাবাদ করতে আসব। এই কাকা তো ভীষণই অদ্ভুত। হ্যাঁ ম্যাডাম, উনি এরকম কেন বললেন যে অশ্বিনীর কোনো কথাই উনি বিশ্বাস করেন না? চলুন গিয়ে দেখি। 1 মিনিট। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ স্যার। অশ্বিনী আর ওর পরিবারের লোকদের চেনেন? হ্যাঁ, এখানে সামনেই তো থাকেন। আর বিশালকে চেনেন? হ্যাঁ, ও যাতায়াত করে। যখনই ও ঘরে ঢোকে ফুল ভলিউমে মিউজিক চালু হয়ে যায়। আর তার মানেটা তো বুঝতেই পারছেন। আপনি আপনার বাজে কথা বন্ধ করুন। আমাকে বলুন আপনি শেষবার বিশালকে কখন আর কোথায় দেখেছিলেন? দেখুন, আমি আমার অ্যাক্সিডেন্টের পর টাইম পাস করার জন্য এখানেই বসে থাকি। হ্যাঁ, সেদিনও আমি বিশালকে দেখেছিলাম ওই দুপুর 1টার দিকে। তারপরে ও বাড়ির ভেতরে ঢোকার ওই 1-1.5 ঘন্টা পরে অশ্বিনীর সঙ্গে বাইকে করে বেরিয়ে গেল। আমি দেখেছিলাম। কেন, কিছু হয়েছে ম্যাডাম? কিছু হলে জানাবো আমরা। ম্যাডাম, প্রতিবেশীদের কথা মতো অশ্বিনীকে কোনো সন্দেহ করা যাচ্ছে না, কারণ ওরা দুজন তো এখান থেকে একসাথে বেরিয়েছিল। তাহলে বিশালের কাকা এরকম বললেন কেন যে উনি অশ্বিনীর কোনো কথায় বিশ্বাসই করেন না? ওর কাকা তো আমার ব্যাপারে এই কথাই বলবে, তাই না? কেন? আমি এসবের মধ্যে থাকতে চাই না। আপনি প্লিজ আমার বিশালকে খুঁজে দিন, তারপরে আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। কে জানে ও কেমন আছে। ও আবার আমার বিশালের কোনো ক্ষতি করে দেয়নি তো? ওটাকে কাউকে সন্দেহ করছেন? রবিশ ঠাকুর, লোকাল ঠিকাদার আর আমার এক্স বয়ফ্রেন্ড। আমাকে একবারও হুমকি দিয়েছিল। তুই এর সাথে এখানে এসে বসে আছিস? এটা কথা বলার ধরন? চল আমার সাথে। রমেশ, এখন তো শুধু চড় মেরেছি, আর একবার তুই যদি ওর সাথে দেখা করেছিস তাহলে তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, বুঝেছিস? ও শুধু আমার। দাঁড়াও, তুমি ভাবোটা কি নিজেকে? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আর কখনো হবেও না। চলে যাও এখান থেকে। এখন চলে যাচ্ছে, কিন্তু ওকে সারা জীবনের মতো পৃথিবী থেকে চলে যেতে হবে। ওই দিন ও বিশালের সঙ্গে খুব অসভ্যতা করেছে। তার মানে হচ্ছে আপনাকে পাওয়ার জন্য ও বিশালকে খুন করেছে? হ্যাঁ, ওর রাগ দেখে তো আমার তাই মনে হয়েছে। তিওয়ারি,
ওই ছেলেটাকে থানায় তুলে নিয়ে আসুন। ওকে ম্যাম। আমি কিচ্ছু করিনি ম্যাডাম। ম্যাডাম মিথ্যে কথা বলছে ও। অশ্বিনী আর বিশালের উপরে যেখানে অ্যাটাক হয়েছে সেখান থেকে 5 কিলোমিটার দূরে টোল রয়েছে। ওই টোলের সামনে থেকে যেখানে অ্যাটাক হয়েছিল সেখান থেকে 15 মিনিট পর পাস করেছিলে। সত্যি কথা বলো। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু আমি ওই রাস্তা দিয়ে সপ্তাহে 4-5 বার ধরে যাতায়াত করি। হ্যাঁ, এটা সত্যি যে আমি ওকে ধমকেছিলাম। তখন আমি নেশা করেছিলাম আর সবেমাত্র ব্রেকআপ হয়েছিল। আর আপনারা তো আমার গাড়ির তল্লাশি করেছিলেন, কিছু পেয়েছিলেন? পাননি তো? হতে পারে তুমি প্রমাণ নষ্ট করে দিয়েছো। তুমি জানতে আমরা তল্লাশি করব। প্রমাণ থাকলে তবে তো লোকাবো ম্যাডাম। আসলে ব্যাপারটা এটাই যে এক বড়লোক বাড়ির মেয়ের সাথে আমার অ্যাফেয়ার চলছে। বিয়েও ঠিক হয়ে গেছে। ওর বাবা আমার বিজনেসের জন্য অনেক ইনভেস্ট করছে। এই এত ভালো সুযোগটা ছেড়ে আমি একটা 2 টাকার মেয়ের কাছে ফিরে যাব? এতটা বোকা আমি নই ম্যাডাম। প্রেমে পড়লে লোকে এরকম অনেক বোকামি করে থাকে, তুমিও সেরকমই করেছো। হ্যাঁ, করে হয়তো, কিন্তু আমি ওকে ছেড়ে দিয়েছি তার কারণ শুধু ভালোবাসা নয়, ভয়। ওর ভাই রাজু একদম মেন্টাল মানুষ, নিজের বোনের জন্য একটু বেশিই পজিটিভ। তোকে বারণ করেছিলাম না ওর সাথে ঘুরবি না? দাদা আসলে এই, তোর কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তোকে তো আমি দাদা ওকে ছেড়ে দাও। দাদা দাদা বড় ছেড়ে কথা দাও। বলছিস। দাদা প্লিজ। ওর দাদার এই ব্যবহারের জন্য আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওর কথা শুনে এসে আপনি আমাকে সন্দেহ করছেন? ও মাথা ঠান্ডা করো, না হলে এমন মারবো না সব ঠান্ডা হয়ে যাবে একদম, বলে দিচ্ছি। ম্যাডাম, ওর তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা সত্যি যে রাজু রমেশের গায়ে হাত তুলেছিল। যেভাবে তুমি ওই ছেলেটাকে মেরেছিলে সেরকম আবার ওই বিশালকেও মেরে ফেলোনি তো? খোঁজ নিয়েছি আমরা, চুপি চুপি আসতো তোমার বোনের সাথে দেখা করতে। আরে না না ম্যাডাম, কি সব কথা বলছেন আপনি? কোন দাদা চাইবে না যে বিশালের মতো একটা ভালো ছেলের সাথে নিজের বোনের বিয়ে হোক? রাস্তার ধারে যে ওর জমিটা রয়েছে তার দাম 1 কোটি টাকার উপর। আর তার সাথে ওর বিজনেস পার্টনার অমৃতের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক রয়েছে। বলতেটা কি চাইছো তুমি? এটাই যে আমার মেয়ে ওখানে রানীর মতো ছিল। এই তো কিছুদিন আগেই বিশাল আর আশুর বিয়ে হয়েছে কোর্টে লুকিয়ে লুকিয়ে। যখন তোমার পরিবারের সবাই রাজি ছিল তখন চুপি চুপি কোর্টে বিয়ে করার কি দরকার ছিল? বিশালের কথা, ওর নবীন কাকা চাইতো না যে আমাদের বিয়েটা হোক। কেন? উনি বিশালের প্রপার্টির কেয়ারটেকার, আর উনি বিশালের বিয়ে ওনারই এক আত্মীয়র মেয়ের সঙ্গে দিতে চাইছিলেন, যাতে প্রপার্টি ওনার অধীনে থাকে। মেয়েটা কি বলেছে? প্রপার্টির জন্য আমি আমার বাচ্চাদের সঙ্গে এরকম করব? ওকে তো আমি। নবীন বাবু, আস্তে, মাথা গরম করবেন। দেখুন, প্রপার্টি যদি আমার নামে করতেই হতো, যখন বিশাল আর সোনু ছোট ছিল তখনই তো আমি আমার নামে করে নিতে পারতাম। ওরা তো জানতেই পারতো না, কিন্তু আমি ওদের সন্তানের মতো মানুষ করেছি। তাহলে প্রবলেম কি ছিল আপনার বিশাল আর অশ্বিনের বিয়ে হলে? আমি পুরনো দিনের মানুষ, বিয়েটা একই জাতের আর সমানে সমানে হওয়া উচিত। ওরা জাত এবং অবস্থায় দুটোতেই আমাদের থেকে নিচু। আজকের যুগে দাঁড়িয়ে এই সব ভাবেন আপনি? ম্যাডাম, আমি তর্ক করতে চাই না, প্লিজ আমার বিশালকে খুঁজে দিন। দেখুন, আমরা আমাদের কাজ করছি, বিশালের ফোনটাও বন্ধ। আপনি কাউকে সন্দেহ করেন? অমৃতকে। কেন? একদিন আমি, বিশাল আর অমৃত একটা বারে বসেছিলাম। বিশাল, তুই শুধু একবার হ্যাঁ বলে দে, তারপর দেখ মাত্র 6 মাসের মধ্যে তোর ওই জমিটাতে ইন্ডিয়ার বেস্ট মলটা আমি তৈরি করব। সমস্ত পরিশ্রম আমার, 50-50 পার্টনারশিপ। না ভাই, ডাবল সিট গাড়ি অনেক চালিয়েছি, এবার সিঙ্গেল চালাবো। আমি কনস্ট্রাকশন বিজনেস আর পার্টনার চাইছি না, সেই জন্যই তোকে ডেকেছিলাম। বিজনেসের জন্য বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। তার থেকে ভালো পার্টনারশিপ নষ্ট করে দিই। বন্ধু তো আমরা সারা জীবনই থাকবো। আমি জানি তুই কার শেখানো বলি বলছিস। যখন থেকে ওই 2 টাকার মেয়েটা তোর জীবনে এসেছে না, তোকে নিজের আঙুল ধরে ও নাচাচ্ছে। এর ব্যাপারে আজে বাজে কথা বলা সাহস কি করে পেলি তুই? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? অনেক কিছু করব। তার আগে আমি তোকে মেরে ফেলবো। আরে তোরা কি করছিস? কি ছাড়, বস।
তোরা ছেলেবেলার বন্ধু। ম্যাডাম, আমি নিশ্চিত এই কাজটা অমৃতই করেছে। এই ছেলেটাকে তুলে নিয়ে আসুন। ঠিক আছে ম্যাম। আমাদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, আমরা সত্যিকারের বন্ধু। সমস্ত ক্রিকেট ম্যাচ একসঙ্গে দেখতাম, আর সেদিনও ইন্ডিয়ার ম্যাচ ছিল, আর আমরা দুটো ঠান্ডা বিয়ারও আনিয়েছিলাম। তুই ওকেই মেরে ঠান্ডা করে দিসনি তো? কারণ বিজনেস পার্টনারশিপ ভেঙে যাচ্ছিল। না ম্যাডাম, আমি তো ওই ব্যাপারটা ওর ভাই সোনুর সঙ্গে মিটিয়ে নিয়েছিলাম। সোনু? এই সোনুর সাথে দেখা করতে হবে। বিশালের সঙ্গে তুই কি করেছিস? আমি কিচ্ছু করিনি দাদা। যদি আমার বোন বিশালের জন্য কিছু একটা করে বসে না, তাহলে তোকে আমি মেরেই ফেলবো বলে দিলাম। আমি কিছু করিনি দাদা। দাদা লাগছে। বল। এটা সত্যি যে ঝগড়া হয়েছিল, কিন্তু 2-4 পেগের পরে তো বন্ধুদের মধ্যে একটু আধটু ঝামেলা হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি বিশালকে মেরেছি। কে বলেছে বিশাল মারা গেছে? আমাদের কাছে তো নিখোঁজ হবার খবর আছে। ম্যাডাম, ওই মেরেছে হয়তো। মিথ্যা কথা বলছে এখন। না, এরকম কিচ্ছু হয়নি। আমাদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, আমরা সত্যিকারের বন্ধু। আর আমরা সমস্ত ক্রিকেট ম্যাচ একসঙ্গে দেখতাম, আর সেদিনও ইন্ডিয়ার ম্যাচ ছিল, আর আমি দুটো ঠান্ডা বিয়ারও আনিয়েছিলাম, কিন্তু ও আসেনি। তুই ওকেই মেরে ঠান্ডা করে দিসনি তো? কারণ বিজনেস পার্টনারশিপ ভেঙে যাচ্ছিল। না ম্যাডাম, আমি তো ওই ইস্যুটা ওর ভাই সোনুর সঙ্গে মিটিয়ে নিয়েছিলাম। সোনু? এই সোনুর সাথে দেখা করতে হবে। এই, সোনু কোথায়? সোনু দাদা? হ্যাঁ, সোনু দাদা তো এই যে এদিকে আছে। এই সোনু, সোনু, আরে এই সোনু, আরে এই সোনু, সোনু, নিচে আয়, সোনু, আরে এই সোনু। সোনু, কে রে ভাই? কি করেছিস তুই বিশালের সঙ্গে? আমি কিছু করিনি দাদা। বিশালের সঙ্গে তুই কি করেছিস? আমি কিছু করিনি। কি করলাম আমি? যদি আমার বোন বিশালের জন্য কিছু একটা করে বসে না, তাহলে তোকে আমি মেরেই ফেলবো বলে দিলাম। আমি কিছু করিনি দাদা। দাদা লাগছে দাদা। বল। দাদা দাদা লাগছে। দাদা দাদা লাগছে দাদা। চল, চল। ধরুন ওকে। হ্যাট। সমস্ত প্রমাণ ঘুরে ফিরে একজন অচেনা খুনির দিকে দিক নির্দেশ করছিল। রমেশের আশুর প্রতি ঘোর। আশুর জীবনে কি ঘোর ঘনঘটা নিয়ে আসবে? যখনই কোনো নারী কোনো পুরুষের থেকে ভালোবাসা পেতে অস্বীকার করে, তখন তার অর্থ হয় না, শুধুমাত্র না, পরিষ্কার ভাষায় অস্বীকার। কিন্তু কোনো কোনো প্রেমিক এমনও হয়ে থাকে যারা এই সাধারণ কথাটা বুঝতে পারে না, আর সেখান থেকেই জন্ম নেয় অন্যায়। যখন পুলিশ আশুকে ডিটেইলে জিজ্ঞাসাবাদ করে, তখন তারা জানতে পারে যে বিশালের কাকা যে বিশালকে ছোট থেকে বড় করেছিল, সেই সম্পর্ক কোনোদিন মেনে নেয়নি। কারণ তার কাছে বিশালের আনন্দের থেকেও জাতপাত বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই যখন সেই সম্পর্কের বিষয়ে জানতে পারে, তখন সে নিজের ভাইপো বিশাল আর আশুকে হত্যা করার পরিকল্পনা করে। শুধুমাত্র এজন্যই, কারণ ওনার পুত্রবধূ আশু নিচু জাতের ছিল। বিশালের উধাও হয়ে যাওয়ার পেছনে যতজন মানুষের হাত ছিল, যত প্রমাণ ছিল, পুলিশ সব খুঁটিয়ে দেখে, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। বিশালের সাথে ঠিক কি হয়েছিল, কে তাকে উধাও করেছিল, যখন এই অন্যায়ের উপর থেকে পর্দা উঠল, তখন সবার মাথা ঘুরে গেছিল। ভাই নিখোঁজ হয়ে গেছে, মরে গেছে না বেঁচে আছে সেটা জানো না, কিন্তু তোমার কনস্ট্রাকশনের কাজ তো দারুণ চলছে দেখছি। না ম্যাডাম, কষ্ট তো রয়েছে। দাদা নেই তাই সামলাচ্ছি আমি। তাই অমৃত তো বলেছিল যে বিশালের বিজনেসে কোনো পার্টনার দরকার ছিল না। তুমি ওর কাছ থেকে এই বলে টাকা নিয়েছিলে যে তুমি বিশালকে রাজি করিয়ে নেবে। তার 2 দিন পর থেকেই বিশালকে পাওয়া যাচ্ছে না। ওই ম্যাডাম, ওই বিশালের সঙ্গে কিছু না কিছু একটা করেছে। দেখুন, প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি বিশালের নামে রয়েছে। যদি কালকে বিশালের কিছু একটা হয়ে যায়, তাহলে তো ওর রাস্তা পরিষ্কার। তুমি চুপ করে থাকবে? আমরা কথা বলছি তো।
তাহলে স্যার আপনি ওকে জিজ্ঞেস করুন না যে বিশালের নিরুদ্দেশ হওয়ার 2 দিন পর থেকেই ও নিজের কনস্ট্রাকশন শুরু করে দিল। ওই আবার ওকে মেরে কোথাও একটা পুঁতে দিয়ে আসেনি তো? তিওয়ারি, জজ সাহেবকে ফোন করুন। আমাদের সোনুর কনস্ট্রাকশন সাইট আর ওর বাড়ির তল্লাশির ওয়ারেন্ট চাই। ওকে ম্যাম। ম্যাম। কি হলো তিওয়ারি, জজ সাহেব ওয়ারেন্ট ইস্যু করেছেন? না ম্যাম, উল্টে সোনুর উকিল আমাদের উপরেই চার্জ ফাইল করে দিয়েছে যে আমরা ওকে কোনো স্ট্রং প্রমাণ ছাড়া বারবার বিরক্ত করছি। আর এই দেখুন, এটাও সাবমিট করেছে যেখানে বিশালের সাইন রয়েছে। এখানে বিশাল পাওয়ার অফ অ্যাটর্নি সোনুর নামে করে দিয়েছিল। কেউ খুব বড় আর সাংঘাতিক চাল চালছে। চলুন শুরু থেকে দেখি এই কেসটাকে। বিশাল আর অশ্বিনীর ওপরে হামলা হলো। অশ্বিনীকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেল। বিশাল নিখোঁজ হয়ে গেল। ওর ফোনটাও সুইচ অফ আসছে। প্রথম সন্দেহের তালিকায় রবি আছে। আসলে ব্যাপারটা এটাই যে এক বড় লোক বাড়ির মেয়ের সাথে আমার অ্যাফেয়ার চলছে, বিয়েও ঠিক হয়ে গেছে। ওর বাবা আমার বিজনেসের জন্য অনেক টাকা ইনভেস্ট করছে। এত ভালো একটা সুযোগ ছেড়ে আমি একটা 2 টাকার মেয়ের কাছে ফিরে যাব? এতটা বোকা আমি নই ম্যাডাম। কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি হলো বিশালের কাকা নবীন। দেখুন, প্রপার্টি যদি আমার নামে করতেই হতো, যখন বিশাল আর সোনু ছোট ছিল তখনই প্রপার্টি আমার নামে করতে পারতাম। ওরা তো জানতেই পারতো না। বাট अगेन নো প্রুফ। আর বাকি কে থাকলো? বিশালের ভাই সোনু আর ওর বিজনেস পার্টনার অমৃত। চলুন সোনুর বাড়িতে যাই। কি হচ্ছে এসব? তল্লাশি নাও পুরো বাড়ির। প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। ম্যাম, ফোন পেয়েছি, মনে হচ্ছে এটা বিশালের। শয়তান, তোমরা দুজনে মিলে কি করলে? আমার মেয়েকে বিধবা করে দিলে। তুমি সরে যাও, আমি দেখে নিচ্ছি এদের দুজনকে। দেখুন, আপনি আমাদের কাজটা করতে দিন, না হলে আইন ভাঙার জন্য আপনাদের দুজনকে গ্রেফতার করতে বাধ্য হব। এখানে বিশালের ফোন পাওয়া গেছে, আর বিশালের শার্ট পরাচ্ছিল একদম হাতে নাতে। আমরা ধরেছি এদেরকে। স্বয়ং ঈশ্বর এসেও এদেরকে বাঁচাতে পারবে না। ম্যাডাম, আমি তো আপনাকে প্রথম দিনই বলে দিয়েছিলাম যে বিশাল নিরুদ্দেশ হওয়ার কয়েকদিন পর থেকে ও নিজের কনস্ট্রাকশন শুরু করে দিয়েছিল। বিশালকে আবারও ওখানেই পুঁতে রাখেনি তো? হতে পারে, এক্ষুনি জানতে পারবেন। হাত উপরে তোলো, যেখানে আছো সেখানেই দাঁড়াও। একটু সামনে থেকে খোঁড়ো ওটা। চার ঘন্টা ধরে খোঁড়াখুড়ি চলছে, লাশ পাওয়া যায়নি এখনো। আর পাওয়াও যাবে না।
কারণ আমরা ওকে মারিনি। আর উকিল বাবু আমাদের বলেছেন যতক্ষণ ডেড বডি না পাওয়া যাচ্ছে আইনের চোখে কিছুই প্রমাণিত হবে না। আপনারা আমাদের শুধু গ্রেপ্তারি করতে পারবেন, শাস্তি দিতে পারবেন না। কিন্তু হাড়গোড় ভাঙতে পারি। তিওয়ারি, এই কেসের সাথে যুক্ত সবাইকে রিমান্ডে নিন। হাত উপরে তোলো, যেখানে আছো সেখানেই দাঁড়াও। আমি জানতাম একদিন তুমি নিশ্চয়ই গর্ত থেকে বেরিয়ে আসবে। এই জন্য তোমাকে হাতে নাতে ধরার জন্য আমরা এই সব ড্রামা করেছিলাম। এক্ষুনি উঠে এসো। জানো আমার তোমার উপরে সন্দেহ কবে হয়েছিল? যখন ফরেনসিক রিপোর্ট অনুযায়ী হেলমেটের চুলটা বিশালের নয়, তোমার পাওয়া গিয়েছিল। কিন্তু তখন যদি তোমায় জিজ্ঞেস করতাম তাহলে তুমি বলতে যে বিশালের হেলমেট আর বাইক তুমি সবসময় ইউজ করতে, তো চুল থাকতেই পারে, তাই না? তারপরে আমি তোমার প্রতিবেশীকে আবার জিজ্ঞাসাবাদ করি, আপনি বিশালকে বাড়ির ভেতরে ঢুকতে দেখেছিলেন, তাই না? কিন্তু আপনি যখন বিশালকে অশ্বিনীর সাথে বাইরে যেতে দেখেছিলেন, এই দুটো ব্যাপারের মধ্যে কোনো তফাৎ, কিছু অদ্ভুত লেগেছিল আপনার? হ্যাঁ ম্যাডাম, কয়েকটা ব্যাপার অদ্ভুত ছিল। এক তো ওই বিশালের বাইক, যা ওর একটা কিকেই স্টার্ট নিয়ে নিত, আর বিশাল বাইকটাকে পক্ষীরাজের মতো ছোটাতো। আর দ্বিতীয় কথা, যখন বিশাল এসেছিল তখন না তো ও হেলমেট পরেছিল আর না ওর হাতে হেলমেট ছিল। কিন্তু বিশাল যখন অশ্বিনীর সঙ্গে বাইরে এলো তখন ও হেলমেট পরেছিল। আমি মুখ দেখতে পাইনি, কিন্তু জামা প্যান্ট দেখে মনে হয়েছিল যে ওটা বিশালই। আর হ্যাঁ, তখন ওর বাইকটা কিন্তু 2-3 বার বন্ধ হয়ে তারপরে স্টার্ট নিয়েছিল। এবার আমি বলছি ঠিক কি হয়েছিল। ওই দিন বিশাল এসেছিল তো বটেই, কিন্তু বাড়ি থেকে বেরোয়নি, কারণ তোমরা ওকে ওখানেই মেরে ফেলেছিলে। আর তোমার খুব স্ট্রং প্রুফ দরকার ছিল যে বিশাল অশ্বিনীর সাথে বাড়ি থেকে বেরিয়েছে, সেই জন্য ওই দিন তুমি কি করেছিলে? রাজু, তুমি বিশালের জামা পরেছিলে, হেলমেট পরে মুখ ঢেকেছিলে, আর অশ্বিনীর সাথে বাড়ির বাইরে চলে গেলে। আর তুমি জানতে রবি ঠিক ওই সময়ই ওখান থেকে বেরোবে, তাই তোমরা একটা মন গড়া গল্প বানালে যে তোমার উপরে কেউ অ্যাটাক করেছে আর তুমি পালিয়ে এসেছো। আসলে এরকম কিছু ঘটেইনি। যখন তোমরা এটা বুঝতে পারলে যে রবি তোমাদের জালে ফাঁসেনি, তখন তোমরা একটা নতুন চাল চাললে, সোনু আর অমৃতকে ফাঁসিয়ে দেওয়ার। হ্যাঁ, কারণ আমরা যখন জানতে পারলাম যে বিশাল ওর সমস্ত প্রপার্টি আর সব সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি ওর ভাইয়ের নামে করে দিয়েছে, তখন আমরা ঠিক করলাম যে আমরা রমেশকে বিশালের খুনে ভুল করে ফাঁসিয়ে দিয়েছি। আসলে আমাদের সোনুকে ফাঁসানো উচিত ছিল। তুমি আর তোমার দাদা এই মন গড়া গল্পটা বানিয়ে আমাদের সবাইকে বোকা বানিয়েছো। আর এই প্ল্যানে তোমরা ভাই বোনই না, তোমাদের বাবাও মিলিত ছিল। অল সেট ড্যাড? অল সেট, অল সেট। কুল।
এবার তোর গল্প তোর অ্যাক্টিং এর উপর নির্ভর করছে, যাতে বিশালের খুনের অপবাদ আমাদের উপর না আসে। দেখো মা, এখন আমরা এই পাশের গ্রামের বিয়ে বাড়িতে যাচ্ছি, তাই সবার মনে হবে যে খুনের সময় আমরা বিয়ে বাড়িতে ছিলাম। শোনো মা, সবটাই তোমার উপর ডিপেন্ড করছে। টেক কেয়ার, হ্যাঁ? ওকে। আঘাত না পেলে তো অ্যাক্টিং করতে পারবো না। আমাকে মারো, রক্ত বেরোনো প্রয়োজন। কোটি টাকার প্রপার্টি, রক্ত না বেরোলে তো হবে না। ভেরি স্মার্ট। যখন তোমরা এটা বুঝতে পারলে যে রবি তোমাদের জালে ফাঁসেনি, তখন তোমরা একটা নতুন চাল চাললে, সোনু আর অমৃতকে ফাঁসিয়ে দেওয়ার। হ্যাঁ, কারণ আমরা যখন জানতে পারলাম যে বিশাল ওর সমস্ত প্রপার্টি আর বিজনেসের পাওয়ার অফ অ্যাটর্নি নিজের ছোট ভাইয়ের নামে করে দিয়েছে, তখন আমরা ভাবলাম যে আমরা রমেশকে বিশালের খুনে ভুল করে ফাঁসিয়ে দিয়েছি, বরং আমাদের সোনুকে ফাঁসানো উচিত ছিল। অ্যাকচুয়ালি ম্যাডাম, সোনুর জেলে যাবার পর নিয়ম মতো বিশালের সমস্ত প্রপার্টি আমাদের হয়ে যেত, কারণ বিশালের বিয়েটা আমার মেয়ের সঙ্গে হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা বিশালের ডেড বডি থেকে একটু রক্ত বের করি, ওর মোবাইলটা নিই, আর যখন সোনু অমৃতর সাথে নিজের বাড়িতে গেল, তখন বিশালের রক্তাক্ত শার্ট আর মোবাইলটা দেখে ঘাবড়ে গেল। এবার এখন এটা বলো যে তোমরা বিশালকে কেন মারলে? আসলে ম্যাডাম, বিশালের প্রপার্টিটা কিনবার জন্য আমরা অনেকবার অফার দিয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। এবার দেখুন, কোটি টাকার সম্পত্তি, আর সেটাও প্রাইম লোকেশনে। সেই জন্য আমি আমার মেয়েকে ওকে প্রেমের জালে ফাঁসাতে বলেছিলাম, আর ও ওর প্রেমের ফাঁদে পা দিল। আমার ওকে একদমই পছন্দ ছিল না, শুধু প্রপার্টির জন্যই বাবা আর দাদার কথাই আমি ওর সঙ্গে কোর্ট ম্যারেজ করেছি। দুর্ভাগ্যবশত আমার আর বাবার কথাও শুনে ফেলেছিল, কিন্তু ও এটা জানতো না যে এই ষড়যন্ত্রে ও যুক্ত আছে। রাজু তুই? হ্যাঁ, আমি। রাজু! রাজু না! আমরা ওকে বিয়ের পর ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে ভাসিয়ে ওর সমস্ত প্রপার্টি আর বিজনেস হাতিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর বাবার কথাও শুনে ফেলেছিল। তবে ও এটা জানতো না যে এই ষড়যন্ত্রের মধ্যে ও যুক্ত আছে, তাই ও ওকে মিথ্যে কথা বলে বাড়িতে ডেকেছিল আর বলেছিল আমি আর বাবা বিয়ে বাড়িতে গেছি। রাজু তুই? হ্যাঁ, আমি। রাজু! রাজু না! আমার সন্দেহ তখনই বেড়ে গেছিল যখন রাজু বারবার বিশালের বডিটাকে সোনুর কনস্ট্রাকশন সাইটের খোঁজার কথা বলছিল। প্রথমে ভেবেছিলাম যে সোনুকে ফাঁসানোর জন্য বিশালের বডিটা তোমরা ওখানেই পুঁতে রেখেছো। আর তুমি জানতে কাল থেকে কনস্ট্রাকশন আবার শুরু হয়ে যাবে, তারপর লাশ কখনোই পাওয়া যাবে না। তোমরা কি ভেবেছিলে যে আমরা সোনু আর অমৃতকে অ্যারেস্ট করে নিয়েছি? এটা ম্যাডামের প্ল্যান ছিল, তোমাদেরকে হাতে নাতে ধরার। সাধারণত ফ্যামিলিতে কোনো একজন অপরাধী হয়, কিন্তু এখানে তো পুরো ফ্যামিলি অপরাধী। এবার পৌঁছবে তোমরা সবাই জেলের মধ্যে। মনুষ্যত্বর থেকে বড় কোনো জাত কি আছে? বিশ্বাসই করা যায় না আজও আমাদের সমাজে এরকম মানুষ আছেন
যারা জাতপাতের বশবর্তী হয়ে এমন কিছু অন্যায় করে ফেলেন যাতে আমাদের সমাজকে আর আমাদের দেশকে লজ্জায় পড়তে হয়। অপরাধী যতই ধূর্ত হোক না কেন, সে পুলিশকে অন্ধকারে রাখতে পারে না। কোনো না কোনো দিন সে তাদের ফাঁদে ধরা পড়বেই। এই কেসটা পুরোটা ঘেঁটে দেখলে বোঝা যায় বিশালের মৃত্যুর আসল কারণ ছিল লোভ। আমাদের রাষ্ট্রনেতা মহাত্মা গান্ধী বলতেন যে এই পৃথিবী সবার চাহিদা পূরণ করে, কিন্তু মানুষের লোভ কোনোদিন পূরণ করতে পারে না। লোভের বশবর্তী হয়ে আজকে আমাদের কাছে যা আছে আমরা সেগুলো উপভোগ না করে আমাদের কাছে যা নেই সেগুলোর জন্য শর্টকাট খুঁজতে থাকি, আর শেষ অবধি আমাদের সব কিছু হারিয়ে ফেলি। অশ্বিনী, তার ভাই রাজু আর তার বাবা মহেশের সাথেও এটাই হয়েছিল। অশ্বিনী আর রাজুকে বিশালকে হত্যা করার অপরাধে আইপিসি ৩০২ নম্বর ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর অন্যদিকে অশ্বিনীর পিতা মহেশকে হত্যাকারীদের সঙ্গ দেওয়া এবং পুলিশকে বোকা বানানোর অপরাধে আইপিসির ধারা ১২০(১) অনুযায়ী ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়, আর তাকে জরিমানাও দিতে হয়েছিল। আমাদের গুরুজনরা ঠিক কথা বলে গেছেন যে অতি লোভে তাঁতি নষ্ট। মাথায় রাখবেন, আর নিজেকে এবং নিজেদের কাছের মানুষদের লোভের থেকে দূরে রাখুন। এই কথা বলে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্য ঘটনাকে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে বাঁচতে চাইলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।